ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। দিন দিন করুণ হচ্ছে দেশের পুঁজিবাজারের অবস্থা। টানা দরপতনে হতাশ বিনিয়োগকারীরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেক বিনিয়োগকারী ভেবেছিলেন ইতিবাচক ধারায় ফিরবে বাজার। ৬ আগস্ট থেকে টানা ৪ কার্যদিবস এই ইতিবাচক প্রবণতা দেখা দিলেও তা আর দীর্ঘস্থায়ী হয়নি, বরং পতনের পথেই হাঁটছে পুঁজিবাজার। এমন অবস্থায় বিনিয়োগের সক্ষমতা বাড়াতে সরকারি গ্যারান্টিতে আইসিবিকে ৩,০০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যে অর্থ ইতোমধ্যে আইসিবির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এর ফলে কি স্থিতিশীলতা ফিরবে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতে? এসব নিয়ে আজ আমাদের আলোচনা। ঋণের টাকায় চাঙা পুঁজিবাজার। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের হালচাল একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু নিম্নগামী রয়েছে বরাবরের মতো, এবং ডিএসসি এক্স ইন্ডেক্স এটি কিন্তু 11 পয়েন্ট কমে এখন অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন ৫,১৯৬ পয়েন্টে, এবং একই সাথে আমরা ডিএসসি এস ইন্ডেক্সও দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু নিম্নগামী রয়েছে এবং সেটি এখন ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৯ পয়েন্টে, এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু নিম্নগামী রয়েছে, সেটি কিন্তু ১,৯২৫ পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে সারাদিনে যে কোম্পানিগুলো লেনদেনে অংশ নিয়েছে তার মধ্যে ৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২১টি, এবং অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি ৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন। এবং আজকের লেনদেনের পরিমাণ কিন্তু আমরা কিছুটা বেশিই দেখতে পাচ্ছি, প্রায় ১৩,০০০ কোটি ছাড়িয়ে গেছে, এরকম একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম আজকে পুঁজিবাজারের লেনদেনের হালচাল। আজকে আমরা যে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। জি, আমি প্রথমেই একটু চলে যেতে চাই জনাব আল আমিন আপনার কাছে। আমরা দেখলাম যে একটি ধারাটি আমরা পুঁজিবাজারে দেখছি একেবারেই নিম্নগামী ধারা, এবং এটি কিন্তু অব্যাহত রয়েছে বিগত বেশ কিছুদিন ধরেই। এবং এই পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটি আমরা বলছিলাম যে আইসিবিকে যে ঋণ সহায়তা দেওয়া হয়েছে সেটি। তো আপনি কি মনে করছেন একজন পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে এই ঋণ সহায়তার মাধ্যমেই পুঁজিবাজারকে আবার গতিশীল করা সম্ভব হবে? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের অর্থনীতির অন্যান্য প্যারামিটারের সাথে যদি চিন্তা করি, পুঁজিবাজার এর বাইরে বিচ্ছিন্ন কিছু না। প্রথম দিকে যে প্রত্যাশা জায়গা নিয়ে মানুষ ইনভেস্টমেন্ট করেছিল, তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল না। এখন যে বিষয়টা কাজ করছে, কারণ আমরা পুঁজিবাজারে যে বিষয়টা দেখছি যে প্রিভিয়াসলি যে ধরনের গভর্নেন্স ফেইলিউর ছিল, ওটার কারণে কিন্তু বেশ কিছু আপনি দেখেছেন বড় বড় বিনিয়োগকারী বা যাদেরকে আমরা মার্কেট মেকার বলি, মার্কেট মুভার যে নামই বলি না কেন, তাদেরকে ফাইন বা সিরিজ অফ ফাইনের কিন্তু একটা ঘটনা ঘটেছে। কারণ আমরা যদি একদিকে সুশাসন চাই, তাহলে যেখানে অনিয়ম হয়েছিল সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক, ওটা নিয়ে কিন্তু কোনো ডিবেট নাই। বাট ওইটার কারণে যেটা হয়েছে যে যেহেতু আমাদের মার্কেটে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা কিন্তু কারো না কারো কাছ থেকে শুনে বিনিয়োগ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, যারা ট্রেডিং এর সাথে থাকে, মানে প্রাতিষ্ঠানিক এন্ড থেকে হয়তো তারা রিসার্চ করে তাদের মতো করে একটা বিনিয়োগে যায়, কিন্তু যারা রিটেল ট্রেডিং এর সাথে ইনভলভ, মানে যারা আমরা সাধারণত সবসময় আলোচনায় থাকি, তারা কিন্তু কারো না কারো কাছ থেকে শুনে শেয়ারগুলো কিনে থাকে। তো সেই ক্ষেত্রে যখন তাদের মেকারদের এবং ফলোয়ারদের একটা ফান্ড স্টাক হয়ে যায়, তখন কিন্তু বাজারে লিকুইডিটি একটা ক্রাইসিস ক্রিয়েট হয়ে থাকে। তো সেটারই একটা কাভার করার জন্য ধরেন আইসিবিকে যে টাকাটার একটা গ্যারান্টি দেওয়া হচ্ছে, সেই গ্যারান্টিরও যে পুরো টাকাটা বাজারে আসবে সেটাও না। কারণ আপনি হয়তো জেনে থাকবেন আইসিবির চেয়ারম্যান বলেছেন যে এখানের কিছু টাকা দিয়ে যেগুলো হাই ইন্টারেস্ট বেয়ারিং যে লোনগুলো আছে সেগুলোকে সার্ভিসিং করা হবে, তারপর ওখান থেকে কিছু একটা টাকা আমাদের পুঁজিবাজারে আসবে। তো আসলে সার্বিকভাবে বাজারের যে লিকুইডিটির দরকার সেই পরিমাণ কিন্তু একদিকে যেমন নাই, এটা একটা প্রেক্ষাপট, অন্যদিকে কিন্তু মানুষের আস্থা কিন্তু প্রতিনিয়ত তলানিতেই যাচ্ছে। কারণ খুবই ন্যাচারালি যখন আপনি একটা শেয়ারের বিরুদ্ধে যখন তদন্ত কমিটি থাকে, তখন কিন্তু নতুন কোনো বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহী হয় না, এবং পুরনো যারা আছে তারাও কিন্তু সেল করতে চায়। তাহলে একমাত্র সাপ্লাই সাইডটাই ওপেন থাকে, ডিমান্ড সাইডে নতুন করে কেউ আসেও না, এবং এই জন্যও কিন্তু একটা কন্টিনিউয়াস সেল প্রেশার থাকে। এবং এইটাকে একটা স্টেবল জায়গায় যাওয়ার পর যদি প্রাতিষ্ঠানিক এন্ড থেকে যারা বিনিয়োগকারী আছেন তারা যদি মনে করেন একটা শেয়ার ট্রু প্রাইস বা ইন্ট্রিনসিক ভ্যালুর অনেক নিচে আছে, সেই জায়গায় যদি তারা সাপোর্টটা দিয়ে থাকে, তখন কিন্তু আপনার একটা বাজারে অটো স্টেবিলিটি ক্রিয়েট হয়। কারণ আপনারা অনেক সময় বলেছেন যে আমাদের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস অনেক ক্ষতি করেছে। ফ্লোর প্রাইসটা কেন দিতে হয়েছিল? যখন কন্টিনিউয়াসলি বাজার শার্প ফল হচ্ছিল, কেউ এটা বাই করার পক্ষে ছিল না, তখনই কিন্তু একটা মানে বিনিয়োগকারীর প্রোটেকশন নাম বলেন বা যাই বলেন। কিন্তু এখন যারা বলতো তখন যে ফ্লোর প্রাইসের
কারণে পুঁজিবাজারে গতিশীলতা নাই, এক একটা শেয়ারের 70% 60% দামও কমে গেছে, সেখানে যদি অটো কোনো বাই প্রেশার ক্রিয়েট না হয় তাহলে তো সার ফল থাকতেই থাকবে। তো সেই জন্য আমি মনে করি যে টাকাটা দেওয়া হয়েছে সেটা দিয়ে তারা পার্টিসিপেট করার সাথে সাথে অন্য যারা সাইডলাইনে যাদের হাতে ফান্ড আছে তারাও যদি তার সাথে সহযোগী হিসাবে ফান্ডিংটা করে তখন আস্থা কিছুটা রিকভার হবে, এবং অনেকে যারা সাইডলাইনে ওয়াচ করছে যে আমরা বিনিয়োগে যাব কি যাব না তারা তখন পার্টিসিপেট করবে। কিন্তু এখন এই মুহূর্তে যে জিনিসটা হচ্ছে আমরা যতটুকু না দেখছি লিকুইডিটি ক্রাইসিস, তার চেয়ে বেশি কিন্তু আমরা দেখছি আস্থার সংকট, এবং এই পুরো বিষয়টা কিন্তু প্রাতিষ্ঠানিক এন্ড থেকে যেহেতু তাদের হাতে হিউজ ফান্ড থাকে তারাই কিন্তু এটাকে রিস্টোর করতে পারে, কিন্তু ক্ষুদ্র যারা আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ধরেন তারা সাফার করছে, কারণ তারা লম্বা সময় ধরে কিন্তু একটা কারেকশন বলেন বা যেভাবেই বলেন না কেন তাদের যে টাকা বা ইকুইটি হারিয়েছে তারা কিন্তু নতুন করে কিছু পার্টিসিপেট করতে পারছে না। তো সেই জন্য আমি মনে করছি এটা সহায়ক হিসাবে কাজ করবে, বাট কতটুকু এটা বাস্তবায়িত বা সহায়ক হিসেবে সত্যিকার কাজ করবে সেটা ডিপেন্ড করবে যারা মানে সাইডলাইনে আছে তাদের পার্টিসিপেশন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এটাকে কিভাবে কতটুকু সাপোর্ট দেয় তার ভিত্তিতে হয়তো আমরা দেখতে পারবো। কারণ এখন যে প্রেক্ষাপট আমরা দেখছি তাতে কিন্তু বলতে পারি যে বাজারটা একটা সুশাসনের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, এবং তার জন্য যেসব ফান্ডামেন্টালি ভালো শেয়ার আমরা অনেকদিনই কিন্তু এতদিন দেখেছি যে জি অন্যান্য জনাব শেয়ার আলামিন, আপনি বলছিলেন বাজারের সুশাসনে ফেরার যে বিষয়টি, আমরা এই বিষয়টি নিয়ে আসবো, কিন্তু তার আগে জনাব আশিকুর রহমান আপনার কাছে একই বিষয় আমি একটু প্রশ্ন রাখতে চাচ্ছি। জনাব আলামিন যেমনটি বলেছেন ফান্ড যাদের হাতে আছে তারা যদি মুখ ফিরিয়ে না নেন পুঁজিবাজার থেকে, অর্থাৎ তারা যদি বিনিয়োগ করেন, এবং সাইডলাইনে যারা আছেন তাদের কথা বলছিলেন, আপনার কি মনে হয় যে এবারে সাইডলাইনে থাকা যারা বিনিয়োগকারী রয়েছে তারা পুঁজিবাজারে ফিরবেন? অবশ্যই ফিরবে যদি মনে করে যে আস্থার সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। দেখেন, পৃথিবীর প্রতিটা পুঁজিবাজার হলো আপনার মার্কেট ড্রিভেন অ্যান্ড ইভেন্ট ড্রিভেন। সো এখানে আমাদের যেটা হচ্ছে যে আমাদের কোনো পজিটিভ যে কোনো ইভেন্ট হচ্ছে আমাদের দেশের জন্য বা অর্থনীতির জন্য, তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু টাকাটা আসছে না। সিন্স আমরা ব্রোকারেজ রান করি, আমরা জানি ভালো করে আমার ক্লায়েন্টদের সাইড লাইনে কত টাকা আছে। এখন ক্লায়েন্টদের কিন্তু অ্যাকচুয়ালি টাকা আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হয়তো বা তাদের কাছেও টাকা আছে। বিনিয়োগ করার জন্য যে আস্থাটা ওনার সব ক্লায়েন্টরা খুঁজছেন বা ইনভেস্টররা খুঁজছেন, এই আস্থাটাই কিন্তু আপনার ল্যাকিং। এখন এই আস্থাটা আনার জন্য যেসব কাজগুলি করা আছে, কিছু ডিপ রিফর্ম অবশ্যই লাগবে। যারা নর্মালি মার্কেটে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, যারা হয়তো বা মার্কেট বড় বড় বিনিয়োগ করে মার্কেটকে মুভ করে, তারা একটা সাইডলাইনে যাওয়ার কারণেই কিন্তু পুরো মার্কেট একটু স্লো হয়ে আসছে। এটার বিভিন্ন কারণ তো অবশ্যই আছে। একটা হলো যে আপনার ইকোনমিক কন্ডিশন, প্লাস আরেকটা হলো যে রিফর্মস যেগুলি আসছে, অলসো যেরকম ফাইন্স হচ্ছে, সবকিছু মিলে কিন্তু কিছু আনসার্টেনটি ক্রিয়েট হচ্ছে। আমি ফাইন্স এর বিপক্ষে না, বাট অবশ্যই যে কোনো অ্যাকশনের কিন্তু একটা রিয়াকশন থাকবে। সো আমাদেরকে সবকিছু কনসিডার করে দেখতে হবে যে বিনিয়োগকারী অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে মার্কেটে আবার বিনিয়োগে এই আস্থা পেয়ে ওরা আবার বিনিয়োগটা করবে। আমাদের পয়েন্ট অফ ভিউ হলো যে মার্কেটে যখন প্রাইসিং এন্ডটা হয়ে যায়, যখন ভালো ভালো শেয়ারের দাম খুব কম থাকে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো বিনিয়োগকারীকে তার বিনিয়োগ করাটা উচিত, রিগার্ডলেস অফ সে ফিউচারে কি অ্যাজিউম করে। আপনি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবেন, ফ্লোর প্রাইসের জন্য যে মার্কেটের জন্য যে বিশাল বড় একটা ইম্প্যাক্ট হয়েছে গত 2022 থেকে 2023 পর্যন্ত, 24 শুরু পর্যন্ত, এই অগাস্টের 5 তারিখের পরে আপনার ব্লু চিপ কোম্পানি ম্যাক্সিমাম কিন্তু আপনার র্যালি করেছে 5 দিনের মাথায় অলমোস্ট 40-60%। সো যারা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে এই ব্লু চিপ কোম্পানিগুলি হোল্ড করেছে তারা কিন্তু ডিভিডেন্ডও পেয়েছে, এন্ড খুব অল্প সময়ের মধ্যে একটা ক্যাপিটাল গেইনও কিন্তু বুক করতে পেরেছে। সবসময় যে ইভেন্ট হবে তা না, বাট এটাই একটা খুব ভালো ইঙ্গিত যে আপনি যদি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল হিসাবে যদি ফোকাস করে দেখেন যে এখন শেয়ারের দাম কম, এখন আমি মনে করি যে আমি লং টার্ম বিনিয়োগের জন্য বিনিয়োগ করতে চাই, বিনিয়োগ করতে পারে। বাট সবাই তো অ্যাকচুয়ালি এভাবে চিন্তা করে না, এন্ড উই আনফরচুনেটলি এই সিচুয়েশনের জন্যই আমাদের পুঁজিবাজারটা মানে গতিশীল হচ্ছে না। সেক্ষেত্রে জনাব আলামিন, আপনি এই যে বলছিলেন যে বাজারের সুশাসন, অর্থাৎ পুঁজিবাজারের সুশাসন ফেরাতে হবে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, এমনটি কিন্তু আশিকুর রহমানও বলছিলেন আস্থা ফেরানোর বিষয়টি, যে বড় বড় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। আপনি কি মনে করেন একজন পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে, কিভাবে আপনি দেখবেন যে এই সুশাসন যেটা ছিল না এতদিন, সেই সুশাসন কিভাবে ফিরে আসবে? এটা কি রাতারাতি আদৌ সম্ভব? দেখুন, এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়, আর এই মুহূর্তে মানুষ যখন দেখছে যে ধরেন আপনি একটা ডিসিশন নিলেন, বাজার থেকে একটা প্রেশার আসলো, সেই ডিসিশন থেকে আপনি সরে আসলেন, তখন কিন্তু মানুষ ভাববে যে যে কোনোভাবে প্রেশার দিলেই কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে। তাহলে এই জায়গা থেকে যদি আপনি শক্তভাবে যে আমি গুড গভর্নেন্স মেক শিওর করবো অ্যাট এনি কস্ট, এটা যদি আপনার থাকে পজিশন, তাহলে কিন্তু লং টার্মে যারা এটা নিয়ে কাজ করছে তারা বুঝে যাবে যে কোনো প্রেশারই কাজ করবে না। কিন্তু যখনই এই প্রেশারের মধ্যে আপনি পড়ে যাবেন, তখন কিন্তু কোনো না কোনো পক্ষ থেকে আপনাকে প্রেশার দিয়ে চাইবে তার আনডিউ
ডিসঅ্যাডভান্টেজগুলোকে নিতে। তো সেই জন্য আমি মনে করি যেসব স্ক্রিপ্ট নিয়ে তদন্ত কমিটি হচ্ছে প্রত্যেকটা কিন্তু অ্যাবনর্মালি প্রাইসিং বেড়েছিল বলেই হয়েছে। এমন কোনো স্ক্রিপ্ট এখন পর্যন্ত দেখা যায়নি যে ফেয়ার প্রাইসিংয়ে বেড়েছে সেটার উপর আপনি তদন্ত করেছেন। এবং এখন যে কমিশন এসছে এটার কিন্তু এটা কোনো দায়বদ্ধতা নাই, এই কাজগুলো প্রিভিয়াসলি ঘটেছে। এখন লম্বা সময়ের একটা অনিয়মকে আপনি নিয়মে আনতে গেলে হঠাৎ করে একটা ধাক্কা লাগলে যেটা হয় সেই শক অ্যাবজর্ব করার জন্য কিন্তু বাজার একটু সময় নিচ্ছে। আর এখন আপনি যদি পাকিস্তানের পুঁজিবাজার বা শ্রীলঙ্কার পুঁজিবাজার এদিকে যদি দেখেন, সেইখানে গত বছর আমরা দেখলাম একটা রিপোর্টে আজকে 88% গ্রোথ হয়েছে পাকিস্তান ক্যাপিটাল মার্কেট 2024-এ, যেখানে আমাদের বাংলাদেশের মার্কেট কিন্তু অনেক ডিক্লাইন করেছে। এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের জি জনাব আলামিন, আমরা আবারও আসবো এবং আপনার এই জায়গাটি থেকেই আমরা আবারও শুরু করব, কিন্তু তার আগে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। আজকের আলোচনা ঋণের টাকায় চাঙ্গা পুঁজিবাজার। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন এবং অতিথিদের মধ্যে প্রথমেই আমি বিরতির পর চলে যেতে যাচ্ছি আবারও আলামিন স্যার আপনার কাছে। একটু জনাব আলামিন, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে রাতারাতি কি আসলে সম্ভব কিনা এই পুঁজিবাজারকে ঋণের টাকা দিয়ে স্থিতিশীলতা ফেরানোর? অবশ্যই সময় লাগবে, কারণ আমরা মাত্র স্টেপটা শুরু করেছি। আমরা ধরেন নতুন সরকারের বয়সও খুব বেশি দিন হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংস্কার, পাশাপাশি অন্যান্য যে প্রত্যাশা, সব মিলিয়েই কিন্তু যে অবস্থাটা দেখছি এটা কিন্তু রাতারাতি আমরা সব চেঞ্জ করে ফেলবো এটা বলা কিন্তু আমরা বলতে পারছি না এই মুহূর্তে। আর অন্যদিকে যে ব্যাপারটা খেয়াল করে দেখবেন, ব্যাংক সুদের হার যখন বেড়ে যাচ্ছে, ট্রেজারি বন্ড বা অন্যান্য যে ট্রেজারি বিল সেগুলোরও যে রেটটা সেটা কিন্তু সার্টেনলি অনেক হাই। এখন আপনার একটা এই জায়গাটায় মানুষ যখন তার অপশন চুজ করবে তখন কিন্তু সেই খেয়াল করবে যে আমি যদি এখানে একটা সিকিউর রিটার্ন পাই, আমি স্পেকুলেশনে যাওয়ার জন্য তারাই যাব যারা মনে করছি আগামী 6 মাস বা 1 বছর পর এটা একটা রেসপন্স হবে। কারণ ইমিডিয়েট ধরেন বাজারটা আছে একদম তলানিতে, অন্যদিকে আদার যে ইনস্ট্রুমেন্টগুলো, আমি যদি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টগুলো বলি, সেগুলো কিন্তু আছে একদম পিকে। তার মানে ওইখান থেকে কিন্তু ওইটা যদি আমার ইকোনমিক জায়গাটা আমি যদি ইনফ্লেশনটাকে কমিয়ে আনতে পারি, তাহলে ওই জায়গাটায় কিন্তু আমরা ব্যাংক সুদের হার কমতে দেখবো। তাহলে ওইখানে কিন্তু আছে একদম পিক, অন্যদিকে বাজারটা আছে একদম ডিক্লাইনে। সো যারা এই সুইচ করতে চায় ধীরে ধীরে তারা হয়তো এখানে ধরেন প্রতিদিন যেরকম সেল প্রেশার হচ্ছে, কেউ না কেউ তো বাই করছে, তারাই বাই করছে যারা মনে করছে যে এই শেয়ারটা ফান্ডামেন্টাল প্রাইসের অনেক নিচে আছে এবং এটা নিয়ে যদি আমি 6 মাস অপেক্ষা করি যে কোনো এক সময় এটা কিন্তু একটা মোমেন্টাম আসবে। সো এখন কিন্তু আমাদের প্রিভিয়াস যে মেন্টালিটি ছিল যে T+2 বা T+3 এক্স ঢুকেছে, ওয়াই ঢুকেছে, আমি কিনেই একটা রাতারাতি পয়সা পেয়ে যাব, সেই জায়গা থেকে কিন্তু অলরেডি মানুষ কিন্তু তার মানে মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলেছে। সো এখন যদি কেউ একটু দীর্ঘমেয়াদে প্লেয়ার না করে তাহলে কিন্তু এই বাজার থেকে কাঙ্ক্ষিত গেইনটা পাবে না। কারণ আমরা সবসময় থিওরিতেও বলি যে ধৈর্যহীন পুঁজি হারায়, আর যারা ধৈর্য আছে সে হচ্ছে পুঁজি পায়। এই জাস্ট একটা জিরো সাম গেম। এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ধৈর্যের মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে বলে সাধারণ বিনিয়োগকারী কিন্তু এই কথাগুলোতে খুব একটা আশ্বস্ত হয় না। বাট এর মধ্যে যারা স্মার্ট পিপল, আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে এই বাজারকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য, আশিকুর রহমান আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে এই সরকার বলেন বা নির্বাচিত যে সরকার আসতে যাচ্ছে সামনে, পুঁজিবাজার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার একটি অন্যতম চালিকা শক্তি, কি ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন রয়েছে নেয়ার যে এই পুঁজিবাজারটাকে আবারও সক্ষমতা বাড়াবে? অবশ্যই পুঁজিবাজার অ্যাবসলিউটলি একটা গ্রোয়িং ইকোনমির জন্য একটা ক্রুশাল পার্ট। এই সেক্টরটাকে কিন্তু অ্যাকচুয়ালি বিগত যত সরকারই আমরা দেখেছি সবাই কিন্তু এই সেক্টরটাকে নেগলেক্ট করেছে। দেখেন, আমরা যদি আজকে চিন্তা করে থাকি যে অর্থনীতির আমাদের কিছু কিছু সমস্যা কেন, কারণ হলো যে ব্যাংকিং সেক্টর থেকে যেভাবে টাকা লুটপাট করেছে বিভিন্ন ফেক লোন দিয়ে, এনপিএল রেশিও আমাদের যে জায়গায় চলে এসেছে। আপনার ক্যাপিটাল মার্কেট কিন্তু ব্যাংকদের একটা অল্টারনেটিভ, যেখানে একটা অল্টারনেটিভ ফর্ম অফ ক্যাপিটাল রেইজিং। সো বিভিন্ন কোম্পানি যদি আজকে ক্যাপিটাল মার্কেট থেকে যদি ভালো ভালো আইপিও এসে যদি ক্যাপিটাল রেইজ করতো, এটা দায়বদ্ধতার কিন্তু অনেক বেটার হতো। আজকে ব্যাংকগুলি অনেক লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ব্যাংক কম্পিটিশনে টিকতে পারছে না, তারা ইচ্ছা মতো বাজে বাজে লোন দিয়েছে, তাদের স্পন্সরদেরকে লোন দিয়েছে যেটা উচিত ছিল না, তারা মানে ফেক কোম্পানিদেরকে লোন দিয়েছে। সো এই জিনিসটা যদি আমরা ডাইভেস্ট করে নিয়ে আসতে পারি, যেখানে আমরা দেখাই যে না, একটা পোর্শন পুঁজিবাজার থেকেই রেজ করতে হবে, যেখানে এটার বেনিফিটটা হলো যে আপনার চেক এন্ড ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, যেখানে বিনিয়োগকারীরা ভালো ভালো কোম্পানি পাচ্ছে বিনিয়োগ করার জন্য। এটা সরকারের জন্য খুবই ভালো, বিকজ দ্য ট্যাক্স রিটার্নটা কিন্তু আরো মাছ হায়ার। বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে, এখন তো একটা ক্যাপিটাল গেনের ট্যাক্স আছে, প্লাস ডিভিডেন্ডেরও ট্যাক্স আছে। যখন একটা কোম্পানি লিস্টেড হয় তাকে অনেক রুলস রেগুলেশন ফলো করে, ওই অনুযায়ী কিন্তু সরকারের জন্য একটা ট্যাক্সেশনের একটা পথ খুলে যায়। সো সব দিকে কিন্তু পুঁজিবাজারকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই সরকার আর আগামী যে সামনে যদি সরকারটা আসবে, তারা যদি অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেটের উপর ফুললি ফোকাস করে, পুরো ইকোনমি কিন্তু মানে করা কিন্তু খুবই সম্ভব।
জি, আশিকুর রহমান, আমরাও প্রত্যাশা করছি ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার, কিন্তু একটু ছোট করে জনাব আলামিন আপনি আবার একটু বলবেন যে শেয়ার বাজারে মূলধনী মুনাফার উপরে যে কর হ্রাসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন, একটু ছোট করে শুনবো আমরা। দেখুন, যদি একদম এইবারের জন্য এটা ফুললি এক্সেমটেড করতো তাহলে বাজার বান্ধব যারা বড় বিনিয়োগকারী তারা হয়তো কিছুটা উৎসাহিত হতো, সামনের বার এটা ইম্পোজ করলে ভালো হতো। বাট যেহেতু এটা করাই হয়েছে একদম, তারপরে আমি কিছুটা পজিটিভ এই কারণে বলবো যে নতুন সরকার এসে কিছুটা কনসার্ন হয়েছে বলে। আগে কিন্তু আপনি যত কথাই বলতেন তারা কিন্তু কিছু শুনতো না, যা ডিক্লেয়ার করতো তাই। এখন কিন্তু নতুন সরকারের কিছুটা হলেও কমিয়েছে, তো সেই কমানোটা কিন্তু তারা চিন্তা করতে পারে যে আমরা এখান থেকে প্ল্যান করব এবং ফিউচারে আমি যদি প্রফিট করি আমি অবশ্যই ট্যাক্স দিব। কিন্তু মেজর যে আমাদের মানে রিটেল ইনভেস্টর যাদেরকে বলি তারা কিন্তু তাদের ইকুইটি প্রোটেকশনই পাচ্ছে না, সো ওই ট্যাক্সটা নিয়ে তাদের মাথা কিন্তু খুব একটা ব্যথা না। বাট যারা বাজারকে মুভ করাবে, রোল করাবে, তাদের জন্য কিন্তু ট্যাক্স একটা বিশাল বড় ধরনের বার্ডেন। সো ট্যাক্সের যদি একটা সিনক্রোনাইজেশন আসে যে আমি একবারই ট্যাক্স দিব, বারবার আমরা ট্যাক্স দিতে গেলে যে বার্ডেনটা পড়ে, সেই জায়গায় যদি একটু রিফর্ম হয়, এনবিআর যদি এখানে সহায়তা করে, তাহলে হয়তো পুঁজিবাজার বান্ধব একটা ট্যাক্স পলিসি আসলে সেক্ষেত্রে বড় বিনিয়োগকারীরা উৎসাহিত হবে। জি, এবং আমরাও আশা করছি যে দেশের পুঁজিবাজার আবারও চাঙ্গা হবে এবং বিনিয়োগকারীরাও আগ্রহী হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আলামিন এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব আশিকুর রহমান। আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাটা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।